ঠিক মতো শোনা যাচ্ছে একটু বলো। আমরা গত ক্লাসে পড়ছিলাম যে চ্যাপ্টার 2 এর 7 এবং 8 এর পরিচ্ছেদ, এরকম বাকিগুলো নিয়ে একটু আলোচনা করবো। অধ্যায় 2 নিয়ে বাকিরা কোথায়? আমি চৌধুরী, বাকিরা কোথায়? স্যার আসসালামু আলাইকুম। সালাম, কেমন আছো? ভালো স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা অধ্যায় 2 এর মধ্যে ছিলাম। তোমাদের একটু বলো তো আমাকে,
সিলেবাসটা বলা মাত্র সিলেবাস। আমাকে সিলেবাসটা বলো তো দেখে। শামীম, আমাকে সিলেবাসটা একটু বলো। শামীম, শুনতেছো? স্যার প্রথম, দ্বিতীয়, চতুর্থ। প্রথম, দ্বিতীয়, দ্বিতীয়, চতুর্থ। প্রথম, দ্বিতীয়, চতুর্থ, ঠিক আছে। আচ্ছা। তোমাদের স্যার পরীক্ষার ডেট দিছে নাকি? স্যার এখনো দেয় নাই তো। আমার দ্বিতীয় অধ্যায়ে খুব সম্ভবত লাস্টে আছে, তাই না? খুব সম্ভবত আমরা লাস্টের দিকে আছি। দেখি আমরা, স্ক্রিনে দেখা যাচ্ছে? অষ্টম পরিচ্ছেদ পড়ানো হয়েছে। অষ্টম, আমাদের এই অধ্যায় শেষ, ঠিক আছে। তারপর আমরা চলে যাচ্ছে অধ্যায় 4-এ। তো বলো, তোমাদের ঈদ কেমন কাটলো? শামীম, ঠিক আছে, আমরা শুরু করি অধ্যায় 4। একটু ঠিক করে নি। শামীম, আমাকে কি শুনতে পাচ্ছ তুমি? জি স্যার। এটা হবে অধ্যায় 4। চারের নামটা কি? অধ্যায় 4-এর নামটা হচ্ছে তোমার কৃষি উৎপাদন। কৃষি উৎপাদন। সেটা আজকে আমরা প্রথমে 1 নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো শুরু করি, বাকিরা তো আসলো না। দেখো, প্রথম অধ্যায় নাম হচ্ছে কৃষি উৎপাদন। কৃষি উৎপাদন বলতে
আমরা বুঝি কি কৃষি উৎপাদন বলতে আমরা কি বুঝি একটু দেখি। কৃষি উৎপাদন বলতে বিভিন্ন প্রকার মাঠ ফসল, উদ্যান ফসল, ঔষধি গাছপালা, মাছ চাষ, গৃহপালিত পশু পাখি প্রভৃতি উৎপাদনকে বোঝায়, ঠিক আছে। মানুষের জীবনযাত্রা চলমান রাখতে কৃষি উৎপাদন বাড়ানো দরকার। আমাদের বাংলাদেশে পতিত ও অব্যবহৃত জায়গাগুলোতে পরিকল্পিতভাবে ফুল ফল ও শাকসবজি চাষ করা যায়। এছাড়া শস্য পর্যায় অবলম্বন করে দানা জাতীয় ফসলের পরে সরিষা ও মাসকলাই চাষ, আঁশ জাতীয় ফসলের পরে দানা জাতীয় ফসল চাষ করা যায়। এছাড়া এদেশে বাঁশ, বেত, পাটকাঠি, খড়, নারকেলের ছোবড়া ইত্যাদি শিল্পে কাঁচামাল হিসাবে বিশেষ গুরুত্ব বহন করছে। কাজেই কৃষি উৎপাদন সম্পর্কে জানা আমাদের খুবই জরুরি, ঠিক আছে, জানা খুবই জরুরি। আচ্ছা, এখন আমরা দেখো প্রথম যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ফসল চাষ পদ্ধতি। সামনে তুমি মিউট করে রাখো, ঠিক আছে। ফসলের চাষ পদ্ধতি কিভাবে করবো আমরা দেখি। আমরা অষ্টম শ্রেণীতে চাষ উপযোগী ফসলের মধ্যে কেবল গম ফসল সম্পর্কে আমরা জেনেছি, ঠিক আছে। এখন আমরা এই পরিস্থিতিতে ধান, পাট, সরিষা এবং মাসকলাই এর চাষ সম্পর্কে আমরা জানবো। প্রথমে আমরা যে জিনিস করবো সেটা হচ্ছে জমি নির্বাচন। প্রথমত আমাদের কোনো একটা জিনিস করতে হলে লাগবে জমি নির্বাচন, ঠিক আছে। তাহলে এখন সে জমি নির্বাচনের মধ্যে বাংলাদেশে দানা দানা জাতীয় ফসলের মধ্যে ধানের চাষ উৎপাদন সবচেয়ে বেশি। ধান সবচেয়ে বেশি উৎপাদন হয় কারণ মানুষের প্রধান খাদ্য শস্য হলো ভাত। ধানের ফসল সব জমিতে ভালো হয় না। মাঝারি নিচু নিচু জমিতে ধানের ফসল বেশি ভালো হয়। মাঝারি উঁচু জমিতেও ধান চাষ করা হয়, কিন্তু সেক্ষেত্রে পানি সেচের ব্যবস্থা নিশ্চিত করতে হয়। এঁটেল ও পলি দোআঁশ মাটি চাষের জন্য উপযোগী, ঠিক আছে। এবার আমরা দেখো ধানের যেগুলো জাত আছে, অনেকগুলো জাত আছে, তার মধ্যে আমরা 3 জাতের ধান নিয়ে আলোচনা করবো। স্থানীয় জাত সেটা কি কি? টেপি, গিরবি, দুধসর, লতিশাইল, এর হচ্ছে জাতীয় জাত। আর স্থানীয় উন্নত জাত কোনটা? স্থানীয় উন্নত জাত হচ্ছে যে কটকতারা, কালিজিরা, হাসিকমলি, নারী রাজরাইশাইল, লতিশাইল, বিনাশাইল ইত্যাদি। আর উচ্চ ফলের মধ্যে কি কি আছে? উচ্চ ফলের মধ্যে আছে বাংলাদেশে অনেক উচ্চ জমিতে উসফি বা উচ্চ ফলনশীল চাষ করা হয়ে থাকে। উসফি ধানের জাতগুলোর সাধারণত কতগুলো বৈশিষ্ট্য থাকে সেগুলো দেখি কি কি। প্রথম যে বৈশিষ্ট্য তা হলো গাছ মজবুত এবং পাতা খাড়া। ধানের আহ শীষের ধান পেকে গেলে গাছ সবুজ থাকে, গাছ খাটো ও হেলে পড়ে না। খড়ের চেয়ে ধানের উৎপাদন কি হবে? বেশি হবে। আচ্ছা, পোকা ও রোগের আক্রমণ কম হয় এবং অধিক কুশি জায়গায় শ্বাস গ্রহণ ক্ষমতা অধিক এবং ফলনটা কি হবে? বেশি হবে। তো পুষ্পি ধানের যখন প্রয়োজনীয় বিশেষ গুণাগুণ যেমন রোগ বালাই সহনশীলতা, স্বল্প জীবনকাল, চিকন চাল, খরা, লবণাক্ত ও জলমগ্নতা ইত্যাদি সংযোজিত হয়, তখন তাকে আধুনিক ধান বলে। মানে এগুলো সবকিছু সে কভার করে। তাই সকল পুষ্পি ধান আধুনিক নয়, কিন্তু সকল আধুনিক ধানই পুষ্পি গুণ বিদ্যমান থাকে। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এই পর্যন্ত ধানের পুষ্পি 78টি জাত উদ্ভাবন করেছে। তার মধ্যে কি কি? আউশ, আমন এবং বোরো। ধানের মৌসুম হচ্ছে 3টা। একটা হচ্ছে কি? আউশ, আমন এবং বোরো। বিড়ি ধানে কতগুলো অনুমোদিত অনুমোদিত জাত আছে? যেমন আউশ ও বড় 2 মৌসুম পাওয়া যায়। বিড়ি BR1 যাকে আমরা বলি চান্দিনা, BR2 যাকে আমরা বলি মালা, তারপরে BR9 সুফলা, BR14 গাজী, আবার BR3 বিপ্লব জাত সকল মৌসুমে চাষ করা যায়। নিম্নে 3 মৌসুমের অনুমোদিত জাতগুলোর সংখ্যা ও কিছু জাতের নাম উল্লেখ করা হলো। প্রথমটা কি দেখো, আউশ মৌসুমের জাতটা কি? শুধু আউশ মৌসুমে চাষ করা হয় এরূপ জাত হলো 8টি। এদের মধ্যে কয়েকটি BR20, নিজামি, BR21, নিয়ামত ইত্যাদি। এই জাতগুলো আউশ মৌসুমে বপন ও রোপণ দুইভাবে আবাদ করা যায়। এই মৌসুমে বীজ বপনের উপযুক্ত সময় হচ্ছে কত? 15 থেকে 30 চৈত্র। চারা রোপণের জন্য চারার বয়স হতে হবে 20 থেকে 25 দিন। আমন মৌসুমে শুধু আমন মৌসুমেই চাষ করা হয় এরূপ জাত হলো 27টি।
এদের কয়েকটি হলো BR5 বা দুলাবুক, BR11 মুক্তা, BR22 কিরম, BR ধান 56, BR ধান বৃধান 57 ও BR ধান 62 ইত্যাদি। সবগুলি জাতি রোপণ পদ্ধতি চাষ করা হয় এমন রোপণের জন্য চারা বয়স হতে হবে অবশ্যই 15 থেকে 30 দিনের। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বোরো মৌসুমের ধান নিয়ে আলোচনা করব। আমার জানি যে 3 জাতের ধান পাওয়া যায় 3 মৌসুমের। তৃতীয় নম্বর হচ্ছে বোরো। শুধু বোরো মৌসুমে চাষ করা যায় এরূপ জাত হলো 16টি। এদের কয়েকটি বিয়ার হলো BR18, যাকে আমরা বলি শাহজালাল, বিয়ার বৃধান হচ্ছে 28, বৃধান হচ্ছে 29, বৃধান 45, 50, যাকে আমরা বাংলা মতিও বলি। আর হাইব্রিড ধান 1, হাইব্রিড ধান 2, হাইব্রিড ধান 3 ইত্যাদি। রোপণের জন্য চারার বয়স অবশ্য হতে হবে 35 থেকে 45 পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, এছাড়া ফসলের আরো কিছু জাত আছে, যেমন বৃষ্টিবহুল, খরা সহিষ্ণু, লবণাক্ত সহিষ্ণু, ঠান্ডা সহিষ্ণু জাত ইত্যাদি। বীজ বাছাই আমরা কিভাবে বীজ বাছাই করব? কমপক্ষে 80% বীজ গজায় এরূপ পরিষ্কার, সুস্থ ও পুষ্ট বীজতলায় বপনের জন্য বাছাই করতে হবে। নিম্নলিখিত পদ্ধতিতে বীজ বাছাই করা হয়। এক, প্রথম 10 লিটার পানিতে, একটু খেয়াল করো, প্রথম 10 লিটার পরিষ্কার পানিতে 375 গ্রাম ইউরিয়া সার মিশিয়ে প্রাপ্ত দ্রবণে 10 কেজি বীজ ছেড়ে হাত দিয়ে নেড়ে নেড়ে দিলে পুষ্ট বীজ ডুবে নিচে জমা হবে এবং অপুষ্ট হালকা বীজগুলো পানির উপর ভেসে উঠবে। হাত বা চালনি দিয়ে ভাসমান বীজগুলো সরিয়ে নিলে পানির নিচ থেকে ভালো বীজ পাওয়া যায়। মানে যেগুলা পানিতে ডুবে যাবে সেগুলো হচ্ছে ভালো বীজ, আর যেগুলো বেশি উঠবে সেগুলো কি হবে? খারাপ বীজ। খারাপ বীজগুলোকে আমরা কি করব? আলাদা করে নিব। এই বীজগুলো পুনরায় পরিষ্কার পানিতে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। এক্ষেত্রে ইউরিয়া মেশানো পানি বীজতলা সার হিসেবে ব্যবহার করা যায়। এবার আসলে বীজ শোধন ও জাগ দেওয়া। বাছাইকৃত বীজ দাগমুক্ত পুষ্ট হলে সাধারণভাবে শোধন না করলেও চলে, তবে শোধনের জন্য 52 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস হাতে সহনীয় তাপমাত্রা গরম পানিতে 15 মিনিট বীজ ডুবিয়ে রাখলে জীবাণুমুক্ত হয়। এছাড়া প্রতি কেজি ধান বীজ 30 গ্রাম কার্বক্সিন থিরাম দ্বারাও শোধন করা যায়। শোধনকৃত বীজ বাঁশের টুকরি বা ড্রামে 2 থেকে 3 স্তর 30 শুকনো খড় বিছিয়ে তার উপরে বীজের ব্যাগ রেখে পুনরায় 2 থেকে 3 স্তর শুকনো খড় দিয়ে কচু পাতা দিয়ে ঢেকে দিতে হবে ভালোভাবে। তারপরে চেপে দিয়ে তার উপরে কোনো ভারী জিনিস দিয়ে চাপ দিয়ে রাখতে হবে। এভাবে জাগ দিলে আউশ ও আমন মৌসুমের জন্য 48 ঘন্টা অথবা 2 দিন, বড় ধানের জন্য 72 ঘন্টা 3 দিন ভালো বীজের জন্য অঙ্কুর বের হবে এবং সেগুলো বীজতলায় বপনের কি হবে? উপযুক্ত হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা বীজতলা তৈরিটা দেখলাম। এবার বীজ শোধনটা দেখলাম, বীজ বাছাই বা বীজতলা তৈরি কিভাবে করব। ধানের চারা তৈরির জন্য সাধারণত 4 ধরনের বীজতলা তৈরি করা হয়। প্রথমটা হচ্ছে কি শুকনা বীজতলা, ভেজা বীজতলা, ভাসমান বীজতলা এবং আরটা হচ্ছে কি দাপক বীজতলা, উঁচু বা দোআঁশ মাটি সম্পূর্ণ জমিতে শুকনা বীজতলা। নিচু এঁটেল মাটি সম্পূর্ণ জমিতে ভেজা বীজতলা তৈরি করা হয়। আর বন্যা কবলিত এলাকায় ভাসমান ও দাপক বীজতলা তৈরি করা হয়। প্রচুর আলো বাতাস থাকে এবং বৃষ্টি বা বন্যার পানিতে ডুবে যাবে না এমন জমি বীজতলার জন্য নির্বাচন করতে হয়। এখনো শুকনো ভেজা বীজতলা সম্পর্কে আমরা আলোচনা করা হলো। আচ্ছা, শুকনো বীজতলাটা কি? বীজতলার জমি উর্বর হওয়া খুবই প্রয়োজন। কেন? বৃষ্টি পানি যেন জমে না থাকে সেজন্য। একটু হোল্ড করো।
তাহলে আমরা শুকনো বীজতলা দেখি। শুকনো বীজতলাটার সময় কি আলোচনা করেছে? শুকনো বীজতলা হচ্ছে যে বীজতলা জমি উর্বর হওয়া প্রয়োজন। জমিতে 4 থেকে 5টি চাষ মই দিয়ে মাটি ভালোভাবে ঝুরঝুরে বা সমান করতে হবে। মাটিতে অবশ্যই রস থাকতে হবে। প্রয়োজনে সেচ দিতে হবে। এর আগে জমি থেকে আগাছা থেকে বেছে সরিয়ে ফেলতে হবে। জমি যদি অনুর্বর হয় তাহলে তাকে কি করতে হবে? জৈব সার দিতে হবে। বীজতলা রাসায়নিক সার ব্যবহার না করাই সর্বোত্তম। ঠিক আছে, এবার আসো আমরা দেখবো বীজতলার মাপ। একটা বীজতলার কতটুকু জায়গা নিয়ে আমরা বীজতলা করবো। 1 শতক জমিতে 2 খণ্ডে বীজতলা তৈরি করা যায়। প্রতি বীজতলা আকার 10 মিটার ও 4 মিটার। জায়গার মধ্যে নালা বাদ দিয়ে 9.5 থেকে 1.5 মিটার হবে। বীজতলার চারদিকে 25 সেন্টিমিটার জায়গা বাদ দিতে হবে এবং 2 খণ্ডের মাঝখানে 50 সেন্টিমিটার জায়গা নালার জন্য রাখতে হবে, কারণ পানি দেওয়ার জন্য। অবশ্যই বীজতলায় বীজ বোনার আগে বীজ জাগ দিতে হবে। বিভিন্ন জাতের ধানের অঙ্কুর বের হবার জন্য বিভিন্ন সময়কাল দরকার। যেমন আউশের জন্য 24 ঘন্টা, আমনের জন্য 48 ঘন্টা। 1 শতক বীজ তোলার জন্য 3 কেজি পরিমাণ বীজ উল্লেখিত নিয়মে জাগ দিয়ে অঙ্কুরিত করতে হবে। এরূপ অঙ্কুরিত বীজ তোলা অবশ্যই কি করতে হবে? বনে রাখতে হবে। এবং আমাদের মনে রাখতে হবে যে চারা পরিচর্যার জন্য অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য 2 বেডের মাঝখানে জায়গা থেকে মাটি উঠিয়ে 2 বেডের সমানভাবে উঠিয়ে দিতে হবে, যেহেতু বেডগুলো উঁচু দেখায়। এতে বেডগুলো উঁচু হয়। এরপর প্রতি বর্গ মিটারে 60 থেকে 80 গ্রাম বীজ বেডের উপর সমানভাবে ছিটিয়ে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। বেডের উপরে মাটি বাঁশ বা কাঠের চ্যাপ্টা লাঠি দিয়ে সমান করতে হবে। 2 বেডের সাথে সৃষ্ট নালা, সেচ, নিষ্কাশন ও সার বা ওষুধ প্রয়োগের খুবই দরকার হয়। এবার আমরা দেখবো ভেজা বীজতলা। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। ভেজা বীজতলা এক্ষেত্রে জমিতে পানি দিয়ে 2 থেকে 3টি চাষ ও মই দেওয়ার পর 6 থেকে 7 দিন ফেলে রাখতে হবে। এতে জমির আগাছা, খড়কুটো ইত্যাদি পচে গিয়ে সারে পরিণত হয়। এরপর জমি আরো 2 থেকে 3টি চাষ ও মই মাটি থকথকে কাদাময় করতে হবে। ভেজা বীজতলা বীজ বাড়িয়ে গায়ে গজিয়ে বলা ভালো। এক্ষেত্রে বীজতলা মাপ শুকনো বীজতলার মতোই হতে হবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো।